আজকে 4 মাস অতিবাহিত হয়ে 5 মাসে পড়ছে, এখন পর্যন্ত সরকার বলতে পারে না যে তারা কি সরকার, তাদের ধরন কি, আকার কি, প্রকৃতি কি, তারা দেখতে কেমন, খাইতে কেমন। আপনি চালাইলে তো হবে না, ট্রেন চলবে না তো। এবং সরকারের যে মানে বৈধতা নিয়ে যে প্রশ্ন আছে, এই প্রশ্নে যদি মীমাংসা না হয়, আপনি এই সরকারও খুব বেশি দূর এগোতে পারবে না। দেশের রাজনীতি আমরা যদি মোটা দাগে বিশ্লেষণ করি, আমরা দেখব যে বিভিন্ন, আপনি যেমনটি প্রথম দিকটায় আপনি আপনার ইন্ট্রোতে বলছিলেন যে মানে এই একটা বিভক্তির রাজনীতি যে বাংলাদেশে আবার দরজায় কড়া নাড়ছে, এই সুযোগে আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার সুযোগটা তৈরি হচ্ছে, প্রশস্ত হচ্ছে। এটার সাথে আমি সম্পূর্ণ একমত এবং এটা হচ্ছে। তারপরে আপনি প্রতিটা ক্ষেত্রে ধরেন যে বিভাজনগুলো দৃশ্যমান হচ্ছে, ছাত্রদের সাথে বিএনপির সাথে, বিএনপির সাথে জামাতের সাথে, জামাতের সাথে ছাত্রদের সাথেও, মানে কোনো মানে ঐক্যের জায়গাটা নেই। আমি আপনার একটা স্ট্যাটাস আজকে খেয়াল করেছিলাম, আপনার ব্যক্তিগত পেজে আপনি লিখেছিলেন যে আপা আপনি মাঝে মাঝে কথা বললেন, হ্যাঁ কথা বললে আমরা ঐক্যবদ্ধ হতে পারি। আপনাকে সাধুবাদ, আপনি যথার্থই উপলব্ধি করতে পেরেছেন। আমরা যখনই দেখি একটু নড়ে চড়ে বসে তখন আবার আমরা আসি, কিন্তু সামনের দিকে একটা সময় যখন আসবে, এখন যেভাবে ধরেন আপনি এই যে সুযোগে আওয়ামী লীগের যারা টাকা পাচার করেছে, অর্থ পাচার করেছে এবং খুন করেছে জুলাই, যারা খুনির দল, হ্যাঁ যারা একেবারে গণহত্যা চালিয়েছে, সে আরাফাত, হ্যাঁ এবং আরো কয়েকজন বাহাউদ্দিন নাসিম এবং আরো কিছু আছেন, আনোয়ারুজ্জামান সিলেটের সাবেক মেয়র, তাদের অবৈধ কালো টাকা দিয়ে তারা দেশে বিদেশে বিভিন্ন ইউটিউব চ্যানেল খুলেছে। এবং তারা আস্তে আস্তে তারা এই এই এইভাবে এই মিডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম তারা নিয়ন্ত্রণে নিচ্ছে, অডেল টাকা খরচ করে সেগুলোকে বুস্টিং করছে। যেগুলো একটা সময় তাদেরকে পাওয়াই যাইতো না, অনলাইনকে তারা এগুলাকে তারা গুরুত্বই দিত না, অথচ তাদেরকে পতন ঘটিয়েছে এই অনলাইনেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, ফেস দ্য পিপলের তো ছিলই। যেমন আমি আপনাকে বলি যে আমাদের তো নীতি আদর্শ বা যেটাই বলি, আমরা তো ওই জায়গাটা থেকে দিনে দিনে সরে যাচ্ছি। আপনি এই যে কালের কণ্ঠ বলেন, এই যে আমার জানা মতে আমি যদি ভুল না করে থাকি, আকবর সোবহান সাহেবের বিরুদ্ধেও এই গণহত্যার কোথায় কোনো থানায় 2-4টা মামলা আছে। আমি এটা জানি। এই যদি আমার ইয়েটা যদি তথ্যটা যদি সঠিক হয়, তাহলে একজন খুনের আসামি বা হত্যাকারীকে পাশে নিয়ে শফিক রেহানের মতো একজন খ্যাতিমান, হ্যাঁ যেটা বলা যায় বাংলাদেশের সাংবাদিকতা জগতের, উনি কেক কাটবেন, আচ্ছা দোষের কিছু নয়। আপনি তাদের ওখানে গেলেন, দোষের কিছু নয়। কিন্তু আপনি যে গুণকীর্তনটা তার গাইলেন বা আপনাকে দিয়ে যারা গাওয়ালো, ঠিক একই রকম গুণকীর্তন তো এই আকবর সোবহান সাহেব হাসিনাকে করেছিল পতনের 4-5 দিন আগেও। এগুলো তো জাতিকে বিভক্ত করতে সহায়তা করে, আওয়ামী লীগকে পুনর্বাসন করতে সহায়তা করে, এবং আওয়ামী লীগ এভাবে ফিরে আসবে। রাজনৈতিক মতানৈক্য এবং জাতীয় বিপ্লবী সরকার আমরা যেটাকে বলতে চাই, ওই বিপ্লবী সরকার যদি গঠিত না হয়, তাহলে আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগকে যেভাবে তারা অগ্রসর হচ্ছে, বা এটা যদি পরিষ্কার না হয়, এই জঞ্জালের যদি কোনো মীমাংসা সুরাহা না হয়, এবং সরকারের যে মানে বৈধতা নিয়ে যে প্রশ্ন আছে, এই প্রশ্নে যদি মীমাংসা না হয়, আপনি এই সরকারও খুব বেশি দূর এগোতে পারবে না। কারণ আপনি আওয়ামী লীগ যদি ফিরে আসবে না কেন? আওয়ামী লীগের তো নেতারা আজকে বলেছে তাদের প্রায় 40% ভোট বাংলাদেশে রয়েছে, এবং সেই শক্তি নিয়ে তারা ফিরে আসবে। এই ফিরে আসার সুযোগটা বা পথটা তৈরি হচ্ছে বর্তমান রাজনীতিতে বিভক্তির কারণে, এটা আপনি বলেছেন, কিন্তু তাদেরও তো একটা সুযোগ রয়েছে, তাদের তো একটা শক্তি রয়েছে জনগণ পর্যায়ে, ভোটের পর্যায়ে। না, সেটা ছিল কিন্তু সেটা আছে, সেটা আবার কন্টিনিউয়াস আছে, এটা হয়তো আমি মানে স্বীকার করব না। কিন্তু কথাটা আমি যেটা বলতে চাই, শুধুমাত্র রাজনৈতিক বিভক্তি যেমন আছে, আপনি সরকারের দিকটাও দেখেন। সরকার তো এখনো পর্যন্ত নিজেকে, এখনো তারা মানে কোন ধরনের সরকার, এটা কিসের সরকার? সাংবিধানিক সরকার যদি তারা দাবি করে, তাহলে তো এটা, আমি বারবারই বলি, এটা তো সংবিধান লঙ্ঘন করে সংবিধান শপথ নেওয়া হলো। হুম। বাংলাদেশ সংবিধানে তো বিদ্যমান সংবিধান, মানে আপনি আমি আজকে পর্যন্ত যে কথা বলছি, ওই সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার নাই। ওই সংবিধানে তো আপনার স্পিকার মানে বিনা নোটিশে পদত্যাগ করে চলে যাবে, এটা নাই। প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়া সংসদ ভেঙে দিবে, এটা তো এই সংবিধানে লেখা নাই। হুম। এখন আপনি বলছেন যে আমি, যারা বিপ্লব করছে তারাই বলছে আমি শপথ করিতেছি যে এই সংবিধানের রক্ষক। এখন হুম। এই কথা বলে আপনি সংবিধানটা ভঙ্গই তো করলেন। আপনি ভঙ্গ সংবিধানের আবার রক্ষক হন কেন? এই যে হুম। সরকারের যে আইডেন্টিটির ক্রাইসিস, এই ক্রাইসিসও কিন্তু আওয়ামী লীগকে সুবিধা করে দিচ্ছে। দলীয় বিভক্তি তো এটা একটা মূল কারণ হিসাবে আছে, এটা তো কোনো সন্দেহ নাই। কিন্তু এর পরেও আমাদেরকে যে জিনিসটা ভাবায়, যে জিনিসটা ভাবতে হবে, যে আগে আমাদেরকে সরকারকে একটা উদ্যোগী নিতে হবে। সরকারের কাঁধের উপর একটা বড় দায়িত্ব, তারা ছাত্র জনতার হুম। রক্তের উপর দিয়ে তারা ক্ষমতায় আসীন হয়েছেন।
এটা হুম। তাদেরকে উপলব্ধি করতে হবে, তাদেরকে পরিচিতি, তাদের আইডেন্টিটিটা তাদেরকে প্রুভ করতে হবে যে আমরা বিপ্লবী সরকার, আমরা জাতীয় অন্তর্বর্তীকালীন সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ সংবিধানের বাইরে গিয়ে তাদেরকে তাদের আইডেন্টিটিটা করতে হবে, অথবা তাদের ক্রাইসিস যেটা চলতেছে এই কারণে তো আপনি তারা সাংবিধানিক ভাবে আওয়ামী লীগ বলতেছে যে আমরা তো সাংবিধানিক ভাবে আমাদের রাজনীতি করার অধিকার আছে, তাদের দাবি তো সঠিক, এটা হুম। আছে তো সংবিধানে তো তাদের রাজনীতি করার অধিকার আছে, তারা তো এখনো নিষিদ্ধ হয় নাই। তাহলে এই সুযোগ কে দিচ্ছে? শুধু যে দলীয় বিভক্তি দিচ্ছে তা না, দলীয় বিভক্তি এটার একটা উল্লেখযোগ্য কারণ, আমি আপনাকে সেটা বললাম, এটা ধর্তব্য কারণ, এটা আমি আপনার সাথে একমত। কিন্তু সরকারও গিয়ে দায় এড়াতে পারবে? আজ পর্যন্ত সরকার, আজকে 4 মাস অতিবাহিত হয়ে 5 মাসে পড়ছে, এখন পর্যন্ত সরকার বলতে পারে না যে তারা কি সরকার, তাদের ধরন কি, আকার কি, প্রকৃতি কি, তারা দেখতে কেমন, খাইতে কেমন। আপনি চালাইলে তো হবে না, ট্রেন চলবে না তো। এই যে অর্গানগুলো কাজ করে না, সচিবরা কাজ করে না, ডিউ টু দিস রিজন। তারা তো বুঝে যে এটা সচিবরা তাদের কাজ আইডেন্টিটির করে একটা না, ক্রাইসিস আছে। সচিবরা কাজ করে না, সচিবরাই কাজ করছে, সরকার কাজ করে না। কিন্তু কার পক্ষে কাজ করছে সেটা হলো এখন আমি আমি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি দেখেন সেটা আমি আজকে বলছি, আমি বলছি সেটা আজকে না, আমি আমরা মানে সচিব নির্ভর একটা সরকার বর্তমানে আছে। দেখুন, আমরা আমরা তো এই আন্দোলনে ছিলাম, আমাদের দুঃখ কষ্ট তো লাগবেই। খালি চুপ করে বসে থাকলে সাংবাদিক এসে বসে শুনলে তো হবে না। আজকে দেখেন জি, তাদের মধ্যে যে একটা আহ, আন্দোলন হয়েছিল, 25 ক্যাডার আন্দোলন আর আপনার ওই 2 ক্যাডারের আন্দোলন, সেখানে 25 ক্যাডার 10 জনকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে। কারণ হলো তারা তাদের এ, উপরে যে চাপিয়ে দেওয়া বৈষম্য সেটা নিয়ে তারা ফেসবুকে পোস্ট দিয়েছিল। এই সরকার তো সম্পূর্ণ তাদের হাতে তো কোনো ধরনের শক্তি আছে বলে মনে হচ্ছে না। সচিব নির্ভর সরকার হয়ে গেছে, পুরোপুরি সচিব নির্ভর সরকার। এটা কত, এবং সেই সচিবরা আসলে কতটুকু আগের সরকারের আগের সরকারের পক্ষে আছে আর কতটুকু আসলে এই সরকারের পক্ষে আছে সে নিয়ে তো বেশ প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। সুতরাং খুবই স্পর্শকাতর একটা মুহূর্ত চলছে আমাদের জন্য। যে পরশ যদি শেষ করুন, এটা শেষ করে তাহলে এটার জি, আপনি বলতে চাচ্ছেন যে এখানে এখানটা আমি আপনার সাথে একমত। আমি এই জায়গাটাই আপনার সাথে আর একটা দুইটা লাইন বলে আমি এখানে একটু সমাপ্তি টানতে চাই। যে এটা, হ্যাঁ, আপনি যেটা বলছেন যে যার মতো করে আবার পুলিশও কিন্তু আগের জায়গায় চলে যাচ্ছে, বা তাদের মানসিকতার কোনো পরিবর্তন, আমি বুঝাতে চেয়েছিলাম যে এটা যে চলছে, কারণ এটা সরকারের আইডেন্টিটির ক্রাইসিস। আমি আবার বলি, এটা আইডেন্টিটির ক্রাইসিস একটা অন্যতম কারণ, কারণ তারা তো এটা ডিফাইন করছে না এখন যে তারা জামাত হু ইসলাম দে এবং আর। বিএনপি এবং জামাত ইসলাম বা ছাত্রদের এই অবস্থাতে আসলে এই বিরোধপূর্ণ অবস্থান এর কারণ কি বলে মনে করেন? এই যে ধরেন সরকার যে তার আইডেন্টিটি প্রুভ করতে পারতেছে না, এখানেও রাজনৈতিক দলের মতানৈক্য আছে। আমি তো আপনার, কারণ ছাত্রদের সাথে বিএনপির সাথে জামাতের সাথে এই জায়গাগুলোতে যাচ্ছে না, এক হচ্ছে না। এটা তো একটা বড় স্টেক হোল্ডার। এখন ছাত্রদেরকে তো এই মুহূর্তে বাদও দেওয়া যাবে না। হ্যাঁ, তাদের তো একটা অবদান তো এই আন্দোলনে আছে। আবার বিএনপি তো বড় স্টেক হোল্ডারই। তাহলে বিএনপির অবদান, জামাতে ইসলামী, তাদের আবার ঘুরে দাঁড়ানো, এখন সবকিছু মিলে এই বড় তিনটা শক্তি যদি তারা জনগণের সাথে এই সরকারের সাথে একমত পোষণ না করে, বা সরকারকে যদি বাধ্য না করে, তাহলে তো হুম। আপনার সরকারের আইডেন্টিটি ক্রাইসিসটাও তো দূর হবে না। এই বিবাদটা তো এই জায়গা থেকেই শুরু, এই বিভাগটা তো এখান থেকে শুরু। এই যে জাতীয় সংলাপের ডাক দেওয়া হচ্ছে বা জাতীয় সংলাপে যাবে, এখন বিএনপি গিয়ে সেখানে কি বলবে, কি চায়, বা ছাত্ররা কি বলবে, ওই জায়গায় যদি জামাত ইসলামী কি বলবে, ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো কি বলবে, এই কথাগুলো যদি ওখানে যদি সম্মিলিতভাবে এক কণ্ঠে যদি না উঠে আসে, তাহলে তো ওখানে মীমাংসা আসবে না। আর মীমাংসা না আসলে তো আপনার পরিস্থিতি ঘোলাটে এটাকে হতেই আপনি থাকবে, ওই যে বিপ্লব মাইনাস হাতছাড়া হবেই। বিএনপির আরেকটা আশঙ্কা মাঝে মধ্যে তারা প্রকাশ করছে, মাইনাস কোন ধরনের রাজনীতির কোন ইয়ে দেখতে পান, চিহ্ন দেখতে পান কিনা, বা এরকম কোন ইশারা ইঙ্গিত দেখতে পান কিনা বর্তমানে? না, এরকম কোন ইশারা ইঙ্গিত, এখানে আমাকে 1 মিনিট সময় দিয়ে, শুধু 1 মিনিট চেয়ে নিলাম আমি। এটা হলো যে কি, না, এরকম -2 ফর্মুলার কোনো বিষয় আমার মনে হয় না যে এই সরকার ভাবছে, বা এই সরকারের ভিতরে কোনো চিন্তা ভাবনা আছে। তবে আমি মনে করি যে একটা জিনিস, মানে আমি বলি যে বিভিন্ন সূত্রের কথা বলাতে আমি বলি, এটা আমার নিজস্ব সোর্স থেকে বা চিন্তা থেকে আমি বলি, এটা আমার নিজস্ব মতামত, ব্যক্তিগত মতামত। হ্যাঁ, দয়া করে এটাকে কেউ অন্যভাবে নেবেন। আমার কথাটা হলো যে কি, প্রফেসর ইউনূস সাহেব যখন বিপ্লব হলো, বিপ্লবের 3 দিন পরে উনি ক্ষমতা গ্রহণ করেছেন। এই হুম। 3 দিনে কিন্তু তিনি বিএনপি, বিশেষ করে বিএনপি জামাত, তার মধ্যে বিএনপির মধ্যে উল্লেখযোগ্যভাবে বিএনপি শীর্ষ নেতৃত্বের সাথে ওনার খুব সম্ভবত একটা সময় নির্ধারণ এবং সরকার ইয়েটা পরিচালনার বিষয়ে একটা একটা ধরনের কথা হয়েছে। আশ্বস্ত করেছেন ওনাকে যে বিএনপি শীর্ষ পর্যায় থেকে যে না, ওনাকে হুম। সার্বিক সহযোগিতা করা হবে, এবং সেই পথেই কিন্তু আছে। এটা প্রফেসর ইউনূস সাহেবের বক্তব্য শুনলেও, আপনার ইন্টারভিউ গুলো শুনলে, বিশেষ করে নিউ এজের সাথে উনি যখন বলছেন, নিউ এজের সম্পাদক নুরুল কবির সাহেব যখন ওনাকে প্রশ্ন করেছেন, তিনি বলেছেন আমার সামনে আসতে তো সব ঠিক, এখন বাইরে গিয়ে তারা বিএনপি ওভাবে বললে বা রাজনৈতিক দলগুলো ওভাবে বললে আমার তো কিছু করার নাই, বোধ রাজনীতি এটাই।
হ্যাঁ, কিন্তু আমি কোনো সমস্যা দেখি না। তো এই যে একটা কথা, এবং তারেক রহমান সাহেব, আপনি হুম, মানে এই যে বিএনপির অনেক শীর্ষ নেতাদের ভিতরে যে কথাগুলো শোনা যায়, মানে অনেক বড় নেতা আর কি, তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার পরের লেয়ার কথা বলছি, যে হুম, ওনাদের কথার যে ভারসাম্যহীনতা বা এক একটা এক এক রকম হয়, এই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বক্তব্যগুলো কিন্তু মিলে না। এবং আপনি দেখেন যে এখানে অনেকগুলো জিনিস, খালেদা জিয়া যদি আপনার সেনাকুঞ্জে যেতে পারে, হ্যাঁ, তাহলে উনি এখন একজন মুক্ত, উনি তো পালিয়েও যাচ্ছেন না। হাসিনার মতো তো উনি দেশে পালিয়ে যাচ্ছেন না, ওনাকে তো ছাত্রদল তো দৌড়াচ্ছে না। উনি হুম, জাতির উদ্দেশ্যে একটা কথা বলতে পারতেন, ভাষণ দিতে পারতেন, উনি এয়ারপোর্টে একটা কথা বলতে পারতেন। উনিও কিন্তু একটা নীরব ভূমিকা পালন করছেন, ওনাকে সবাই যে জাতীয় ঐক্যের একটা প্রতীক হিসেবে দেখছেন। আমার মনে হয় উনিও ওনাকে মানে কোনো রকমের ইয়ের বাইরে থেকে, যেহেতু এখন রাজনৈতিক বক্তব্য দিতে ওনার তো বাধা নেই, কিন্তু তাহলে হুম, দিচ্ছে না কেন? তারেক রহমান সাহেবও তো আপনি এখনো মানে ওইভাবে স্ট্রংলি, হ্যাঁ, উনি ওনার মানে দলীয় অবস্থান বা ওনার ব্যক্তিগত অবস্থান বা ওনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ওনার একেবারে সংস্কার চায় না বা এরকম না, উনি ছাত্রদের সাথে কোনো দূরত্ব হোক এরকম কোনো বক্তব্য তিনি রাখেননি, বা এরকম বক্তব্য তিনি এই পর্যন্ত আমার কানে অন্তত আসেনি। সুতরাং আমার মনে হচ্ছে, এবং এরপরে সেনাপ্রধানের সাক্ষাৎ করা পূর্বে, তারপরে বেগম জিয়া কয়েক দফা ওনার সফরকে মানে চিকিৎসার জন্য যাওয়াকে পেছানো, সবগুলোকে মিলিয়ে দেখলে আমার মনে হয় যে ওনারা এই সরকারকে একটা স্পেস দিতেই চান, অ্যাকোমোডেট করতেই চান। এখন এটা বিএনপির অন্য নেতারা কি ভাবছেন সেটা জানি না, এটা আমি আমার ব্যক্তিগত ধন্যবাদ ভাবনার কথা। আপনাকে।